হ্যালো সবাইকে। আদর্শ হিন্দু হোটেলের তৃতীয় পর্বে স্বাগতম। শুরু করছি। অসম্ভব একজন মানুষের দ্বারা কি করিয়া রাত 12টার কমে বেলা এবং ভাজা দুই কাজ হইতে পারে। মতিয়া চলিয়া যাইবার সময় যে বিড়িটা দিয়া গিয়াছিল সেটি তখনও ফুরায় নাই। এমন সময় পদ্ম উকি মারিয়া বলিল, কেবল বিড়ি খাওয়া আর কেবল বিড়ি খাওয়া। ওদিকে বাবুর বাড়ি থেকে নখ দুবার ফিরে গেল। তখনই তো বলেছি হাজারি ঠাকুরকে দিয়ে এই কাজ হবে না। বলি বিড়িটা ফেলে কাজে হাত দাও না, রাত কি আর আছে? হাজারি ঠাকুর সত্যই কিছু অপ্রতিভ হইয়া বিড়ি ফেলিয়া দিল। পদ্মঝির সামনে সে এ কথা বলিতে পারিল না যে লুচি বেলিবার লোক নাই। আবার সে লুচি ভাজিতে আরম্ভ করিয়া দিল একাই। রাত 11টার বেশি দেরি নেই। হাজারির এখন মনে হইল যে সে আর বসিতে পারিতেছে না। কেবলই এই সময়টা মনে আসিতেছিল দুইটি মুখ। একটি মুখ তাহার নিজের মেয়ে টেপির, বয়স 12 বছর, বাড়িতে আছে, প্রায় 5-6 মাস তার সঙ্গে দেখা হয় নাই। আর একটি মুখ কুসুমের। ওবেলা কুসুমের সেই যত্ন করিয়া বসাইয়া জল খাওয়ানো, তার সেই হাসি মুখ। টেপির মুখ আর কুসুমের মুখ এক হইয়া গিয়াছে। লুচি ও ঘিয়ের বুদবুদে সে তখনও যেন একখানা মুখই দেখিতে পাইতেছে। টেপি ও কুসুম দুয়ে মিলিয়া এক। ওরা আজ যদি দুজনে এখানে থাকিত। ওদিকে কুসুম বসিয়া হাসি মুখে লুচি বেলিতেছে, এদিকে টেপি, ঠাকুর, স্বয়ং কর্তামশাই, বেজু চক্রবর্তী, পেছনে পদ্মঝি বলিল, ও গাঁজাখর ঠাকুরকে দিয়ে হবে না আপনাকে, তক্ষুনি বলিনি বাবু? ও গাঁজা খেয়ে বুধ হয়ে আছে, দেখছ না? কাজ এগোবে কোত্থেকে? হাজারি তটস্থ হইয়া আরো তাড়াতাড়ি লুচি খোলা হইতে তুলিতে লাগিল। বাবুদের লোক আসিয়া বসিয়াছিল। পদ্মঝি যে লুচি ভাজা হইয়াছিল তাহাদের ওজন করিয়া দিল কর্তাবাবুর সামনে। 5 সের ময়দার লুচি বাকি থাকিলেও তাহারা লইল না। এত রাত্রে লইয়া গিয়া কোনো কাজ হইবে না। বেজু চক্রবর্তী হাজারিকে বলিলেন, এই ঘি আর ময়দার দাম তোমার মাইনে থেকে কাটা যাবে। গাঁজাখর মানুষকে দিয়ে কি কাজ হয়? হাজারি বলিল, আপনার হোটেলে সব উল্টো বন্দোবস্ত বাবু। কেউ তো বেলে দিতে আসেনি এক মতি চাকর ছাড়া, সেও গাড়ির টাইম স্টেশনে খদ্দের আনতে গেল। আমি কি করব বাবু? বেজু চক্রবর্তী বলিলেন, সেসব শুনছে না ঠাকুর, ওর দাম তুমি দেবে। খদ্দের অর্ডার ফেরত দিলে সে মাল আমি নিজের ঘর থেকে লোকসান দিতে পারি না। আর মাখা নেচি কাটা ময়দা। হাজারি ভাবিল, বেশ, তাহাকে যদি এদের দাম দিতে হয় লুচি ভাজিয়া সে নিজে লইবে। রাত 11:30 পর্যন্ত খাটিয়া ও মতি চাকরকে কিছু অংশ দিবার জন্য লোভ দেখাইয়া তাহাকে দিয়া লুচি বেলাইয়া সব ময়দা ভাজিয়া তুলিল। মতি তাহার অংশ লইয়া চলিয়া গেল। এখনও 3-4 ঝুড়ি লুচি মজুদ। পদ্মঝি উকি মারিয়া বলিল, লুচি ভাজছ এখনো বসে? আমাকে খান কতক দাও দেখি। বলিয়া নিজে একখানা গামছা পাতিয়া নিজের হাতে খান 25-30 গলম লুচি তুলিয়া লইল। হাজারি মুখ ফুটিয়া বারণ করিতে পারিল না, সাহসে কুলাইল না। অনেক রাত্রে সুপ্তোত্থিতা কুসুম চোখ মুছিতে মুছিতে বাহিরের দরজা খুলিয়া সম্মুখে মস্ত এক পোটলা হাতে ঝোলানো অবস্থায় হাজারি ঠাকুরকে দেখিয়া বিস্ময়ের সুরে বলিল, কি বাবা ঠাকুর, কি মনে করে এত রাত্রে? হাজারি বলিল, এতে লুচি আছে মা কুসুম, হোটেলে লুচি ভাজতে দিয়েছিল খদ্দেরে, বেলে দেবার লোক নেই, শেষকালে খদ্দের 5 সের ময়দার লুচি নিলে না। কর্তাবাবু বলেন আমায় তার দাম দিতে হবে। বেশ, আমায় দাম দিতে হয়, আমিই নিয়ে নিই, তাই তোমার জন্যে বলি নিয়ে যাই। কুসুমকে তো কিছু দেওয়া হয় না কখনো। রাত বড্ড হয়ে গিয়েছে, ঘুমিয়েছিলে বুঝি? ধর তো মা, বোচকাটা রাখোগে যাও। কুসুম বোচকাটা হাজারির হাত হইতে নামাইয়া লইল। সে একটু অবাক হইয়া গিয়াছে। বাবা ঠাকুর পাগল, নতুবা এত রাত্রে তাহার এক ঘুম হইয়া গিয়াছে, এখন আসিয়াছে লুচির বোচকা লইয়া। হাজারি বলিল, আমি যাই মা, লুচি গরম আর টাটকা, এই ভেজে তুলেছি। তুমি খান কত খেয়ে ফেলো গিয়ে এখনই, কাল সকালে বাসি হয়ে যাবে। আর ছেলেপিলেদের দাও গিয়ে, কত আর রাত হয়েছে, 12:30টার বেশি নয়। হোটেলে ফিরিয়া হাজারি ঠাকুর একটা দুঃসাহসের কাজ করিল। মতি চাকর পূর্ব হইতেই ঘুমাইয়া পড়িয়াছিল। তাহাকে তুলিয়া বলিল, মতি, আমি রাত 3টের গাড়িতে বাড়ি যাচ্ছি। এত লুচি কি হবে, বাড়িতে দিয়ে আসি। তুমি থাকো, আমি কাল সকাল 10টার গাড়িতে এসে রান্না করব, কর্তামশাইকে বলো। মতি অবাক হইয়া বলিল, এত রাত্রে লুচি নিয়ে বাড়ি রওনা হবে? এত লুচি কি হবে? এখানে থাকলে কাল সকালে 12 ভূতে খাবে তো? আমার জিনিস নিজের বাড়ি দিয়ে আসি। আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, তারা খেতে পায় না, তাদের দিয়ে আসি, 6টা পয়সা তো খরচ। হাজারি আর ঘুমাইল না। টেপির জন্য তার মন কেমন করিয়া উঠিয়াছে। কুসুম যেমন, টেপিও তেমন। আরও 2টি ছেলে আছে ছোট ছোট, তাদের মুখ বঞ্চিত করিয়া এত লুচি এখানে রাখিয়া পদ্মঝি আর কর্তামশাইয়ের বাড়িতে খাওয়াইয়া কোনো লাভ নাই। রাত 3:30টার সময় গাংনাপুর স্টেশনে নামিয়া হাজারি নিজের গ্রামের পথ ধরিল এবং 3.5 ক্রোশ পথ হাঁটিয়া ভোর হইবার সঙ্গে সঙ্গে গ্রামে পৌঁছিল। এরশোলা এক সময় বর্ধিষ্ণু গ্রাম ছিল, এখন পূর্বের শ্রীনাই। গ্রামের জমিদার করবাবুরা এখান হইতে উঠিয়া কলিকাতা চলিয়া যাওয়াতে গ্রামের মাইনর স্কুলটির অবস্থা খারাপ হইয়া পড়িয়াছে। বড় দিঘিটা মজিয়া গিয়াছে। ভদ্রলোকের মধ্যে অনেকে এখান হইতে বাস উঠাইয়া কেউ রানাঘাট, কেহ কলিকাতা চলিয়া গিয়াছেন। নিতান্ত নিরুপায় যারা, তারাই গ্রামে পড়িয়াছে। হাজারির বাড়িতে 2খানা খড়ের ঘর।
ছোট উঠান, একদিকে কাঁঠাল গাছ, অন্যদিকে একটা সজনে গাছ এবং একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা হাজারির মা নিজের হাতে পুঁতিয়াছিলেন। বেশ বড় বড় পেয়ারা হয়, কাশ্মীর পেয়ারার বীজের চারা। হাজারির ডাকাডাকিতে হাজারির স্ত্রী উঠিয়া দৌড় খুলিয়া এই অবস্থায় স্বামীকে দেখিয়া বলিল, এসো এসো, শেষ রাতের গাড়িতে এলে কেন গো? এই দুরান্তর রাস্তা, অন্ধকার রাত, আবার বড্ড সাপের ভয় হয়েছে। সাপের কামড়ে 2-3টি মানুষ মরে গিয়েছে এর মধ্যে। আমাদের গায়ে? আমাদের গায়ে নয়, নতুন কাওয়াপাড়ায় একটা মরেছে, আর বামনপাড়ায় শুনছি একটা। অত বড় বোচকাতে কি গো? হাজারি লুচির আসল ইতিহাস কিছু বলিল না। স্ত্রীর আনন্দপূর্ণ সাগ্রহ প্রশ্নের উত্তরে সে কেবল বলিল, পেয়েছি গো, পেয়েছি। ভগবান দিয়েছেন, সবাই মিলে খেয়ে নাও মজা করে। টেপিকে খুব করে খাওয়াও, ও পেট ভরে খাবে, আমি দেখি। সেদিন সকালের গাড়িতে হাজারি রানাঘাটে ফিরিতে পারিল না। দুপুরের পরে হাজারি কুসুমের বাপের বাড়ি বেড়াইতে গেল। এই গ্রামেই গোয়ালপাড়ায় কুসুমের জ্যাঠামশাই হরিঘোষের অবস্থা একসময় যথেষ্ট ভালো ছিল। এখনও বাড়িতে গোহালপাড়া গরুর মধ্যে 8-10টি অবশিষ্ট আছে। 2টি ছোট ছোট ধানের গোলাও বজায় আছে। হাজারিকে হরিঘোষ খুব খাতির করিয়া খেজুর পাতার চটে বসিতে দিল। বলিল, কবে আলেন বাবা ঠাকুর? সব ভালো? তোমরা সব ভালো আছো? আপনার শ্রীচরণের আশীর্বাদে একরকম চলে যাচ্ছে। রানাঘাটে কাজ করছেন তো? হ্যাঁ, সেখান থেকেই তো এলাম। আমাদের কুসুমের সঙ্গে দেখা হয়? হাজারি পাড়াগাঁয়ের লোক, এখানকার লোকের ধাত চেনে। কুসুমের সঙ্গে সর্বদা দেখাশোনা বা তাদের মধ্যে পরস্পরের প্রতি টানের কোনো পরিচয় সে এখানে দিতে চায় না। ইহারা হয়তো সহজভাবে সেটা গ্রহণ করিতে পারিবে না। গ্রামে কথাটা রাষ্ট্র হইয়া গেলে লোকে নানারূপ কদবদ টানিয়া বাহির করিবার চেষ্টা করিবে তাহা হইতে। সুতরাং সে বলিল, হ্যাঁ, 2-1বার হয়েছিল, ভালো আছে। এবার যদি দেখা হয় একবার আসতে বলবেন ইদিকে। তার গায়ে আসবার দিকে তত টান নেই। শহরে দুধ বেচে চালানো যে কি মিষ্টি লেগেছে। হাজারি কথার গতি অন্যদিকে ঘুরাইবার উদ্দেশ্যে বলিল, এবার আবাদপত্র কি রকম হলো বলো? ধানের আবাদ করেছি 12 বিঘে, আর বাকি সব তরকারি। কুমড়ো 2 বিঘে, আলু, পেঁয়াজ। তা এবার আকাশের অবস্থা ভালো না বাবা ঠাকুর, খেতে মাটি ফেটে যাচ্ছে। তরকারির কথায় হাজারের নিজের গোপনীয় উচ্চাসার কথা মনে পড়িল। তরকারি তাহার গ্রাম হইতে কিনিলে রানাঘাট বাজারের চেয়ে অনেক সুবিধা পাওয়া যায়। এখন হইতেই সে আনাজপত্র লইয়া যাইবে। হরিঘোষকে বলিল, আচ্ছা, তোমাদের আলু কমন হতে পারে? বাবা ঠাকুর, তার কি কোনো ঠিক আছে? তবে 30-40 মণ খুব হবে। তুমি সমস্ত আলু আমায় দিতে পারবে? নগদ দাম দেব। হরিঘোষ কৌতূহলের সহিত জিজ্ঞাসা করিল, বাবা ঠাকুর, আজকাল কাঁচামালের ব্যবসা করছেন নাকি? ব্যবসা এখনো করিনি, তবে করব ভাবছি। সে তোমায় বলবো একদিন। গোয়ালপাড়া হইতে আসিবার পথে একটা খুব বড় বাঁশবনের মাঝখান দিয়া পথ। এখানে লোকজন নাই। এরশোলা গ্রামেই লোকজনের বসত নাই। আগে ছিল, ম্যালেরিয়ায় মরিয়া হাজিয়া লোকশূন্য হইয়া পড়িয়াছে। শুধুই বড় বড় আম কাঁঠালের বাগান ও বাঁশবনের জঙ্গল। এই বাঁশবনের মধ্যে পুরনো দিনে লালিত পাড়া ছিল। হাজারি বাল্যকালেও দেখিয়াছে। পালিতেরা বেশ বর্ধিষ্ণু ছিল গ্রামের মধ্যে। পূজা পার্বণ, দোল দুর্গোৎসব পর্যন্ত হইয়াছে বাজেন পালিতের বাড়ি। এখন জঙ্গলের মধ্যে পালিতদের ভিটাটা পড়িয়া আছে এই পর্যন্ত। দিন মানেই বোধ হয় বাঘ লুকাইয়া থাকে। বাঁশঝাড়ে কটকট করিয়া শুকনো বাঁশের শব্দ হইতেছে। ঘন ছায়া, শুকনো বাঁশপাতার ও শোলার শব্দ, ফিঙে শালিক পাখির কলরব। হাজারের মনে হইল আজ যেন তার হোটেলের দাসত্ব জীবনগতে মুক্তির দিন। সেই ভীষণ গরম উনুনের সামনে বসিয়া আজ আর তাকে ডেকচিতে ভাত ডাল রান্না করিতে হইবে না। পদঝিয়ের কড়া তাগাদা ও মুরব্বিয়ানা সহ্য করিতে হইবে না। বাঁশবনের ছায়ায় পূর্ণ শান্তিতে সে যদি ঘণ্টার পর ঘণ্টা ধরিয়া ঘুমায়, তাহা হইলেও কেহ কিছু বলিতে পারিবে না। এই মুক্তি সে ভালোভাবেই আবাদ করিতে চায় বলিয়াই তো হোটেল খুলিবার কথা এত ভাবে। সে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছে। এইবার কিছু টাকা হইলে সে রানাঘাটের বাজারে হোটেল খুলিয়া দিতে পারে। হাজারি সত্যই চিন্তা করিতে আরম্ভ করিল টাকা কোথায় ধার পাওয়া যাইতে পারে। এক গ্রামের গোসাইরা বড়লোক, কিন্তু তাহারা প্রায় সবাই থাকে কলিকাতায়। এখানে বৃদ্ধ কেশব গোসাই থাকেন বটে, কিন্তু লোকটা ভয়ানক কৃপণ। তিনি কি হাজারির মতো সামান্য লোকে বিনা বন্ধকে বিনা জামিনে টাকা ধার দিবেন? হাজারির জামিন হইবেই বা কে? তাহার অবস্থা অত্যন্তই খারাপ। 2খানা মাত্র চালাঘর। রান্নাঘরখানা গত বর্ষায় পড়িয়া গিয়াছে। পয়সার অভাবে সারানো হয় নাই। উঠানের আমতলায় রান্না হয়। বৃষ্টির দিন এখন ক্রমশ চলিয়া গেল। এখন তত অসুবিধা হয় না। বেলা প্রায় পড়িয়া আসিয়াছে। হাজারি বাড়ি ফিরিয়া দেখিল তাহার ছোট মেয়ে টেপি ঘরের দাওয়ায় বসিয়া উল বুনিতেছে। টেপি বাবাকে দেখাইয়া বলিল, তোমার জন্য আসন বুনছি বাবা। কাল তুমি যদি থাকো, কালকের মধ্যে হয়ে যাবে। তোমার সঙ্গে দিয়ে দেব। হাজারি মনে মনে হাসিল। বেচু চক্রবর্তীর হোটেলে সে রঙিন পশমের আসন পাতিয়া খাইতে বসিয়াছে। ছবিটি বেশ বটে। পদ্মঝি কি মন্তব্য করিবে তাহা হইলে?
মেয়েকে বলিল, দেখি কেমন আসন। বাহ, বেশ হচ্ছে তো। কোথায় শিখলি তুই বুনতে? টেপি বলল, মুখুজ্জে বাড়ির নীলাদি আর অতসীদির কাছে। আমি রোজ যাই দুপুরে, ওরা আমায় গান শেখায়, বোনা শেখায়। ওরা এখনো আছে? হরিচরণ বাবু চলে যাননি এখনো? ওরা নাকি এ মাসটা থাকবে। থাকলে তো আমারই ভালো, আমি কাজটা শিখে নিতে পারি। কি চমৎকার গান গাইতে পারে অতসীদি। আজ শুনবে বাবা? তুই গান শিখলি কিছু? টেপি লাজুক স্বরে বলিল, দু একটা। সে কিছু নয়, তুমি অতসীদির গান যদি শোনো তবে বলবে যে কলের গানের রেকর্ড শুনছি। ওদের বাড়ি খুব বড় কলের গানও আছে, রোজ সন্ধ্যের পর বাজায়। কত রকমের গান আছে, যাবে শুনতে সন্ধ্যের পর? অতসীদি নিজে কল বাজায়, আমিও যাব তোমার সঙ্গে। অতসীদিকে বলবো বাবা এসেছে, ভালো ভালো বেছে গান দেবে। হাজারি বলিল, হারে, হরিচরণ বাবুর শরীর সেরেছে জানিস? তা তো জানি না, তবে তিনি বৈঠকখানায় বসে রোজই তো সবার সঙ্গে গল্প করেন। একদিন বৈঠকখানায় কলের গান বাজিয়েছিলেন। কি চমৎকার, কি বীরতন! সঙ্গীত শিল্পের প্রতি বর্তমানে হাজারির তত আগ্রহ নাই। হাজারির উদ্দেশ্য হরিচরণ বাবুকে বলিয়া কহিয়া অন্তত 100-2 টাকা ধার করা যায় কিনা সেদিকে। হরিচরণ মুখুজ্জে মহাশয় এই গায়ের মধ্যে একমাত্র শিক্ষিত, অবস্থাপন্ন ও সম্ভ্রান্ত লোক। তাহারা এই গ্রামের জমিদার, কিন্তু অনেক দিন হইতেই গ্রাম ছাড়িয়াছেন। প্রকাণ্ড 3 মহলা বাড়ি পড়িয়া আছে। 2-1 বৃদ্ধা পিসিমাসি ছাড়া বাড়িতে আর কেহ এতদিন ছিল না। আজ মাস 4-5 হইল হরিচরণ মুখুজ্জের একমাত্র পুত্র কলিকাতায় মারা যায় বসন্ত রোগে। পুত্রের মৃত্যুর পর হইতেই আজ প্রায় 3 মাস হইল হরিচরণবাবু সপরিবারে দেশের বাটিতে আসিয়া যে কেন বাস করিতেছেন সে খবর হাজারি রাখে না। তবে ইহা জানে যে হরিচরণবাবু গ্রামের উত্তর মাঠে একটা দিঘি খনন করিবার জন্য জেলা বোর্ডের হাতে অনেকগুলো টাকা দান করিয়াছেন এবং পুত্রের নামে একটি ডিসপেন্সারি করিয়া দিবেন গ্রামে। হরিচরণবাবু কারো বাড়ি যান না, নিজের বৈঠকখানায় বসিয়া আছেন সবসময়। তার 2 মেয়ে ও স্ত্রী এখানেই। তাছাড়া চাকর বাকর ও 2জন দারোয়ান আছে বাড়িতে। সন্ধ্যার পর সাহসে ভর করিয়া হাজারি হরিচরণবাবুর পৈতৃক আমলের বৈঠকখানার উঠানে গিয়া দাঁড়াইল। বৈঠকখানা বাড়ির সামনে বড় বড় থামওয়ালা সাদা মার্বেল পাথর বাঁধানো বারান্দা। বারান্দার সামনে একটা মাঝারি গোছের কামরা, পাশে একটা ছোট কামরা। পূর্বে নবীনবাবু বলিয়া তাহাদের এক শরিক বড় বৈঠকখানার পাশে পৃথকভাবে নিজের জন্য আর একটি বৈঠকখানা তৈরি করিয়াছিলেন। তিনি আজ 25 বৎসর হইল নিঃসন্তান অবস্থায় মারা যাওয়াতে উক্ত বৈঠকখানা ঘর বর্তমানে বিচালি রাখিবার জন্য ব্যবহৃত হয়। হাজারি টেপিকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিল। টেপি বলিল, বাবা তুমি বসো, আমি অতসীদিকে বলিগে তুমি এসেছ কলের গান শুনতে, এক্ষুনি দেবে গান। বৈঠকখানার সামনে হাজারিকে দাঁড় করাইয়া রাখিয়া টেপি পাশের ছোট্ট দরজা দিয়া বাড়ির মধ্যে সরিয়া পড়িল। ঘরের মধ্যে তেলের চৌপায়া লণ্ঠন জ্বলিতেছে। ইহা সাবেকিকালের বন্দোবস্ত, এখনও ঠিক বজায় আছে। হাজারি বারান্দায় দাঁড়াইয়া ইতস্তত করিতেছে ঘরে ঢুকিবে কিনা। এমন সময় ঘরের ভিতর হইতে স্বয়ং হরিচরণবাবু বারান্দায় বাহির হইয়াই সামনে হাজারিকে দেখিয়া বলিলেন, কে? হাজারি বিনীতভাবে হাত জোর করিয়া মাথা নিচু করিয়া প্রণাম করিয়া বলিল, বাবু, আমি হাজারি। ও হাজারি, কি মনে করে? এসো এসো। বাইরে দাঁড়িয়ে কেন, ঘরের মধ্যে এসো। মাস 2 তোমায় দেখিনি। তোমার মেয়ে মাঝে মাঝে আসে বটে, আমার বড় মেয়ে অতীশের সঙ্গে তার বেশ ভাব। হরিচরণ বাবুর বয়স 55-56 হইবে। গৌরবর্ণ, লম্বা আড়ার চেহারা, বড় বড় চোখ, গলার স্বর গম্ভীর। তিনি খুব শৌখিন লোক ছিলেন। এখনও এই বয়সও এবং ছেলে মারা যাওয়া সত্ত্বেও বেশ শৌখিনতা ও সুরুচির পরিচয় আছে তার আটপৌরে পোশাকেও। হাজারি আসলে আসিয়াছে টাকা ধার করিবার কথা বলিতে, কিন্তু বৈঠকখানা ঘরে ঢুকিয়া প্রকাণ্ড বড় সেকেলে প্রমাণ সাইজের আয়নায় নিজের আপাদমস্তক দেখিয়াই তাহার সাহসটুকু সব উবিয়া গেল। হরিচরণবাবুর নির্দেশ মতো সে একখানা চেয়ারে বসিল। হরিচরণবাবু বলিলেন, চা খাবে হাজারি? হাজারি আমতামতা করিয়া বলিল, আগে চা আমি থাকগে, সে কেন আবার কষ্ট? হরিচরণবাবু বলিলেন, বিলক্ষণ কষ্ট কিসের? আমি তো চা খাবই এখন, দাঁড়াও আনতে বলি। এই সময় টেপি বৈঠকখানায় যে দৌড় অন্তঃপুরের দিকে সেখানে আসিয়া দাঁড়াইল। হরিচরণবাবুকে বৈঠকখানার মধ্যে দেখিয়াও সে বেশ সহজভাবেই বলিল, বাবা দাঁড়াও, অতসীদি কলের গান বাজাচ্ছে। আমি বলেছি আমার বাবা তোমাদের কলের গান শুনতে এসেছে। হরিচরণবাবু বলিয়া উঠিলেন, কলের গান শুনতে এসেছ হাজারি? তা আমাকে বলতে হয় এতক্ষণ? শুনতে আসবে এ আর কথা কি? তোমরা 2-5 জন আসো যাও, বড় আনন্দের কথা। গ্রাম তো লোকশূন্য হয়ে পড়েছে। ওরে খুকি, তোর বাবার জন্যে আর আমার জন্যে 2 পেয়ালা চা আনতে বলে দে তোর অতসী দিদিকে। হাজারি মনে মনে টেপির উপর চটিয়া গেল। হতভাগা মেয়েটা সব দিল মাটি করিয়া। কে তাহাকে বলিয়াছিল কলের গান শুনিতে সে যাইতেছে মুখুজ্জে বাড়িতে? অতঃপর টাকার কথা উত্থাপন করা কি ভালো দেখায়? না, যত ছেলে মানুষ নিয়া হইয়াছে কারবার। হরিচরণ বাবুর মেয়ে অতসী এই সময় 2 পেয়ালা চা হাতে ঘরে ঢুকিল।
প্রথমে হাজারির সামনে টেবিলে একটা পেয়ালা নামাইয়া অন্য পেয়ালাটি হরিচরণবাবুর হাতে দিল। অতসীর বয়স 18-19, বেশ ধপধপে ফর্সা, সুন্দর মুখশ্রী, ডাগর ডাগর চোখ, এক কথায় অতসী সুন্দরী মেয়ে। পরিষ্কার পরিচ্ছন্ন অথচ সহজ অনাড়ম্বর সাজগোজ, হাতে কয়েক গাছি সরু সোনার চুড়ি এবং কানে ইয়ারিং ছাড়া অলঙ্কারেও কোনো বাহুল্য নাই। হরিচরণবাবু বলিলেন, তোমার হাজারি কাকা, প্রণাম কর অতসী। অতসী আগাইয়া আসিয়া হাজারির সামনে নিচু হইয়া প্রণাম করিয়া পায়ের ধুলা লইল। হাজারি সংকুচিত হইয়া বলিল, থাক থাক, এসো মা, রাজরানী হও মা, এসো, কল্যাণ হোক। অতসীকে হরিচরণবাবু বলিলেন, তোমার হাজারি কাকা গান শুনবেন, গ্রামোফোনটা নিয়ে এসো। অতসীর সঙ্গে টেপি খুব ভাব করিয়াছে। টেপির বাবাকে অতসী এই প্রথম দেখিল বন্ধুর পিতা কীরকম দেখিতে। কৌতূহলের সহিত সে চাহিয়া দেখিতেছিল। বাবার কথায় বাড়ির মধ্যে চলিয়া গেল এবং কিছুক্ষণ পরে চাকরের হাতে দিয়া গ্রামোফোন রেকর্ডের বার বাহিরে পাঠাইয়া দিল। হরিচরণ বাবু চাকরকে বলিলেন, বাজাবে কে? তোর দিদিমণি আসছে না? দিদিমণি যে বললেন আপনি বাজাবেন। আমি ভালো চোখে দেখতে পাবো না, তাকে পাঠিয়ে দেগে যা। একটু পর অতসী, টেপি এবং পাড়ার আরও 2-3টি মেয়ে ঘরে ঢুকিল। কলের গান বাজনা শুরু হইল এবং চলিল 2 ঘণ্টা। আরও একবার চা দিয়া গেল চাকরে, কিন্তু পরিবেশন করিল অতসী। সব মিটিয়া চুকিয়া যাইতে রাত্রি প্রায় 9:30 বাজিয়া গেল। হাজারি ছটফট করিতেছিল, গান শুনিতে সে এখানে আসে নাই। গান বন্ধ হইলে অতসী, টেপি ও মেয়ের দল যখন বাড়ির মধ্যে চলিয়া গেল, তপন হাজারি সাহসে ভর করিয়া বলিল, আপনার কাছে একটা আর্জি ছিল বাবু। হরিচরণ বাবু বলিলেন, কি বলো? আমার কিছু টাকা দরকার, যদি আমায় কিছু ধার দিতেন তাহলে আমার একটা মস্ত বড় আশার কাজ মিটত। মেয়ের বিয়ে দেবে? আগে না বাবু, তা নয়, ব্যবসা করব। কি ব্যবসা? বাবু, আপনি তো জানেন আমি হোটেলে কাজ করি, আপনার কাছে লুকোবো না। আমি নিজে একটা হোটেল খুলতে যাচ্ছি এবার, টাকাটা সেজন্যে দরকার। কত টাকা দরকার? অন্তত 200 টাকা আমায় যদি দয়া করে দেন বাবু, আমার খালধারের কাঁঠাল বাগানটা আমি বন্ধক রাখছি আপনার কাছে, 1 বছরের মধ্যে টাকাটা শোধ করব। হরিচরণবাবু ভাবিয়া বলিলেন, বাগান বন্ধক রেখে টাকা আমি দিতাম না। দিতাম তো তোমাকে এমনি দিতাম, কিন্তু অত টাকা এমন সময় আমার হাতে নগদ নেই। হাজারি এ কথার পরে আর কোনো কথা বলিতে পারিল না। বিশেষত সে জানিত হরিচরণবাবু উদার মেজাজের মানুষ, সত্যবাদী লোক। টাকা হাতে থাকিলে হাতে টাকা না থাকার কথা বলিতেন না। অতসী আসিয়া বলিল, কাকা আপনি একটু বসুন, টেপি খেতে বসেছে, মা ছাড়বে না। মেয়েরা যারা গান শুনতে এসেছিল সবাইকে না খাইয়ে যেতে দেবেন না, একটু দেরি হবে, না হয় আপনি যান, আমি ঝির সঙ্গে পাঠিয়ে দেব এখন। হরিচরণ বাবু বলিলেন, তোমার যদি বিশেষ কাজ না থাকে একটু বসে যাও না হাজারি, তোমার সঙ্গে দুটো কথা কই। কেউ বড় একটা আসে না আমার এখানে। হাজারি বসিল। তুমি কোথায়, কোন হোটেলে কাজ করো? আগে রানাঘাট বেজু চক্রবর্তীর হোটেলে, রেলবাজারের মধ্যে। কত মাইনে পাও? বাবু, সে আর বলবার কথা নয়, খাওয়া আর 7 টাকা মাসে। তাই ভাবছিলাম পরের তাবে থাকবো না। এদিকে বয়স হলো, এইবার একটা হোটেল খুলে নিজে চালাবো। হোটেল চালাতে পারবে? তা বাবু, আপনার আশীর্বাদে একরকম সবই জানি ও লাইনের। বাজার আর রান্না, হোটেলের দুটো মস্ত কাজ। এ যে শিখেছে সে হোটেল খুলে লাভ করতে পারে। আমি অনেক দিন থেকে চেষ্টা করে ও দুটো কাজ শিখে নিয়েছি। খদ্দের কি চায় তাও জানি। চাকরি করি রাঁধুনির বটে বাবু, কিন্তু আপনার বাপ মায়ের আশীর্বাদে, আপনার আশীর্বাদে চোখ কান খুলে কাজ করি। বেশ ভালো। উৎসাহ পাইয়া হাজারি তাহার বহুদিনের আশা ও সাধ একটি আদর্শ হিন্দু হোটেল প্রতিষ্ঠা সম্বন্ধে অনেক কথা বলিল। চূর্ণী নদীর ধারে বসিয়া অবসর মুহূর্তে তাহার সে স্বপ্ন দেখার কথাও গোপন করিল না। তাহার রান্না খাইয়া কলিকাতার বাবুরা কী রকম সুখ্যাতি করিয়াছে, যদুবারুজের হোটেলে তাহাকে ভাঙাইয়া লইবার চেষ্টা কিছুই বাদ দিল না। হরিচরণ বাবু বলিলেন, দেখো হাজারি, তোমার কথা শুনে তোমার উপর আমার হিংসে হয়। তোমার বয়স হলে কি হবে, তোমার জীবনে মস্ত বড় আশা রয়েছে, একটা কিছু গড়ে তুলব। এই আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। আমার ছেলেটা মারা যাওয়ার পর আমার জীবনে যেন সব কিছু ফুরিয়ে গিয়েছে মনে হয়, আর যেন কিছু করবার নেই। করে কি হবে, কার জন্যে করব, এইসব কথা মনে ওঠে। তাছাড়া জীবনে কখনোই কিছু দরকার হয়নি। বাবার সম্পত্তি ছিল যথেষ্ট, নতুন কিছু গড়ে তুলব এই ইচ্ছে কোনোদিন জাগেনি। তোমার বয়স হলে কি হবে, ও একটা আশাই তোমায় যুবক করে রেখে দেবে যে। আমার মাথায় এত পাকা চুল ছিল না। খোকা মারা যাওয়ার পরে জীবনের উদ্যম, আশা ভরসা যেমন চলে গেল, অমনি মাথার চুল পেকে উঠল। তবে এখন ইচ্ছে আছে খোকার নামে একটা স্কুল করে দেব। আবার ভাবি, স্কুলে পড়বেই বা কে, আমাদের এই অঞ্চলে তো লোকের বাস নেই। তার চেয়ে না হয় একটা ডাক্তারখানা করে দিই। উদ্যমী জীবনের সবটুকু। যার জীবনে আশা নেই, যা কিছু করার ছিল সব হয়ে গেছে, তার জীবন বড় কষ্টকর। যেমন ধরো দাঁড়িয়েছে আমার। খোকা মারা না গেলে আজ আমার ভাবনা, হে হাজারি, ভেবেছিলুম কয়লার খনি ইজারা নেব, কত উৎসাহ ছিল। এখন মনে হয় কার জন্যে করব। তাই বলছিলুম তোমায় দেখে হিংসা হয়। তোমার জীবনে উদ্যম আছে, আশা আছে, আমার তা নেই।
আর এই দেখো, এই পাড়াগাঁয়ে একলাটি আছি পড়ে ভালো লাগে কি? ভালো লাগে না। কখনো থাকিনি, কিন্তু বাইরে আর হইচইয়ের মধ্যে থাকতে ভালো লাগে না। ওই মেয়েটা আছে, কলের গান এনেছে একটা, বাজায়, আমি শুনি। ওর মায়ের জন্যে বেছে বেছে ভক্তি আর দেহতত্ত্বের গান কিনে দিয়েছি। যদি তা শুনে তার মনটা একটু ভালো থাকে। মেয়ে মানুষ, কষ্টটা লেগেছে তার অনেক বেশি। হাজারি এই দীর্ঘ বক্তৃতায় সবটা যেমন বুঝিল না, কেবল বুঝিল পুত্রশোকে বৃদ্ধের মাথা খারাপ হইয়া গিয়াছে। সে সহানুভূতিসূচক দু চার কথা বলিল। বেশি কথা অনেকক্ষণ ধরিয়া গুছাইয়া বলিতে কখনো সে শেখে নাই। তবুও পুত্রশোকাতুর বৃদ্ধের জন্য তাহার সত্যকার দুঃখ হওয়াতে ভাবিয়া ভাবিয়া মনে মনে বানাইয়া কিছু বলিল। হরিচরণ বাবু বলিলেন, আর একটু চা খাবে? আজ্ঞে না, চা খাওয়া আমার তেমন অভ্যেস নেই, আপনি খান বাবু। এমন সময় টেপি আসিয়া বলিল, বাবা যাবে? হাজারি হরিচরণ বাবুর কাছে বিদায় লইয়া মেয়েকে সঙ্গে করিয়া বাহির হইল। জ্যোৎস্না উঠিয়াছে। ভরেদের বাড়ির উঠোনে রাঙা কাঠ কাটিয়াছে, রাঙা কাঠের গন্ধ বাহির হইতেছে। সিধু ভর দাওয়ায় জাল বুনিতেছিল। বলিল, দা ঠাকুর কনে ছিলেন এত রাত অবধি? হাজারি বলিল, বাবুর বাড়ি। বাবু ছাড়েন না কিছুতে। চা খাও, কলের গান শোনো, শেষে তো টেপিকে না খাইয়া ছাড়লেন না গিন্নিমা। হাজারির বড় ভালো লাগিয়াছিল আজ সন্ধ্যাটা। বড়লোকের বৈঠকখানায় এমনভাবে বসিয়া চা সে কখনো খায় নাই। খাতির করিয়া তাহার সঙ্গে কোনো বড়লোক মনের কথাও কখনো বলে নাই। কলের গান তো আছেই। মেয়েকে বলিল, টেপি কি খেলি রে? টেপি একটু ভোজনপ্রিয়, খাইতে ভালোবাসে, আর গরিবের মেয়ে বলিয়া অতসীর মা তাহাকে না খাওয়াইয়া ছাড়েন না। বলিল, পরোটা, মাছের ডালনা, সুজি, পটল ভাজা, আলু ভাজা। হাজারের স্ত্রী অনেকক্ষণ রান্না সারিয়া বসিয়া আছে। বলিল, এত রাত্রির পর্যন্ত ছিলে কোথায় সব? পাড়ার বেড়ানো শেষ হয় না যে তোমাদের? বসে বসে কেবল ঘুম আসছে। টেপি বলিল, আমি খেয়ে এসেছি মা, অতসী দিদির মা ছাড়লেন না কিছুতে। আমি কিছু খাবো না। হারে, তুই খেয়ে এলি? ওবেলার সেই বাসি লুচি তোর জন্য রয়েছে যে, লুচি খাবি না? অনেকদিন ইহাদের সংসারে এমন সচ্ছলতা হয় নাই যে লুচি ফেলিয়া ছড়াইয়া ছেলেমেয়েরা খাইতে পায়, বলিয়াও সুখ। বাকিটা পরের পর্বে। ধন্যবাদ সবাইকে।